আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমেরিকার জন্য হুমকি, এ কথা আমি বলছি না। গোয়েন্দা সংস্থাগুলো ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছেন যে আপনি বা আমরা যদি ইরানের উপর হামলা করি তাহলে ইরান তার সব প্রক্সি গোষ্ঠীকে সক্রিয় করে দেবে। এমনকি হুমকির বিবরণে বলা হয়েছে হিজবুল্লাহ এবং ইরানের সমর্থনপ্রাপ্ত অন্যান্য সশস্ত্র সংগঠন আমেরিকার ভেতরেও অনুপ্রবেশ করতে পারে। আমেরিকার ভেতরেও বড় ধরনের হামলার ঘটনা ঘটতে পারে। শুধু তাই নয়, পুরো অঞ্চলে আমেরিকার যেসব ঘাঁটি আছে, আমেরিকান কর্মকর্তারা আছেন, আমেরিকার নাগরিকরা আছেন, সবাই ঝুঁকিতে পড়বে। কারণ শুধু ইরান একা নয়, ইরানের যত সমর্থক গোষ্ঠী আছে সবাই একসঙ্গে সক্রিয় হয়ে উঠবে, যেগুলো সামলানো ও নিয়ন্ত্রণ করা আমেরিকার জন্য কঠিন হবে। এই কথা আমি বলছি না, এই রিপোর্ট ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া হয়েছে। পরিকল্পনা কি আমি বলছে, ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে আমেরিকার পরিকল্পনা হলো প্রথমে ইরানের উপর সীমিত হামলা করা হবে, অর্থাৎ ছোট আকারের আক্রমণ। এরপর একটু বড় আক্রমণ, যাকে আপনারা পূর্ণমাত্রার হামলা হিসেবে বুঝতে পারেন। তারপর বলা হচ্ছে সুযোগ পেলেই ইরানের নেতৃত্বকে লক্ষ্যবস্তু করা হবে। অর্থাৎ যেমনটা আমি গতকাল বলেছিলাম, সুপ্রিম লিডার খামেনিকে লক্ষ্য করে তাকে পদচ্যুত করার চেষ্টা করা হবে। আপাতত এটি আমেরিকার পরিকল্পনা। এখন আমেরিকান সেনাবাহিনীর ভেতরের ভয় যদি দেখতে চান তাহলে ভিডিওটি দেখে নিন। এই ভিডিওতে দেখবেন লেবাননের ভেতরে যে আমেরিকান সেনারা ছিল, যারা লেবাননে মোতায়েন ছিল, তারা ভয়ে লেবানন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। কেন? কারণ আমেরিকা ও ইরানের যুদ্ধ শুরু হলেই হিজবুল্লাহ লেবাননে আছে, আর ইরানের সমর্থনপ্রাপ্ত অন্যান্য গোষ্ঠীও লেবাননে আছে। তারা আমেরিকান সেনাদের লক্ষ্যবস্তু করতে পারে, সে কারণেই আমেরিকান সেনারা লেবানন ছাড়ছে। আমেরিকা ভয় দেখানোর কাজ করছে। ভয় দেখানোর প্রথম ধাপ হিসেবে তারা ইরানের বিরুদ্ধে বিশাল সেনাবাহিনী মোতায়েন করেছে। তারপর ট্রাম্প নিজেই হতাশ হয়ে পড়ছেন ইরান কেন আত্মসমর্পণ করছে না তা নিয়ে। এখন ভয় দেখানোর দ্বিতীয় ধাপ হলো ইরানের সাধারণ মানুষের মোবাইলে বার্তা পাঠানো। হ্যাঁ, আমেরিকান গোয়েন্দা সংস্থা, আমেরিকান গুপ্তচর ও আমেরিকান হ্যাকাররা এসব বার্তা পাঠাচ্ছে। এটি সেই বার্তা যা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেখানে লেখা আছে যে ডোনাল্ড ট্রাম্প ম্যান অব অ্যাকশন, অ্যাকশনের জন্য অপেক্ষা করো। অর্থাৎ এখন ইরানের সাধারণ মানুষের মধ্যে ভয় সৃষ্টি করতে সরাসরি তাদের মোবাইলে আমেরিকার পক্ষ থেকে হুমকির বার্তা পাঠানো হচ্ছে। এদিকে ইউরোপীয় ইউনিয়ন বলছে আমরা আর কোনো যুদ্ধ চাই না, আগেই অনেক যুদ্ধ চলছে, আমরা ইতিমধ্যে বহু যুদ্ধ দেখেছি, এখন আমাদের আর নতুন করে কোনো যুদ্ধের প্রয়োজন নেই। ইরান এই মুহূর্তে দুর্বল, কূটনৈতিক উপায়ে আলোচনা করে বিষয়টি মীমাংসা করা উচিত। কিন্তু প্রশ্ন হলো, ইরান যদি সত্যি দুর্বল হতো তাহলে তার কূটনৈতিক সমাধানের কথা বলতো না, আলোচনার কথা তুলতো না। ইউরোপীয় ইউনিয়ন দ্বিচারিতা করছে। তারা জানে ইরান মাঝখান থেকে পরিস্থিতি উল্টে দিতে পারে, সে কারণেই এখন এমন কথা বলছে। শুনুন। Yes, the situation in Iran, of course, is very intense. So we don't need another war in this region. We already have a lot. So we have stressed the diplomatic way out of this. এদিকে যে রিপোর্ট আসছে তাতে বলা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর হামলার নির্দেশ দিয়ে দিয়েছেন। এখন এই নির্দেশ আমেরিকার সেনাবাহিনীর জন্য প্রযোজ্য। কবে এবং কিভাবে হামলা করা হবে সে সিদ্ধান্ত তাদের। অর্থাৎ ট্রাম্প ইরানের উপর হামলার হুকুম দিয়ে দিয়েছেন। ইরানের দিকে তাকালে দেখা যায় ইরান তাদের দেশের প্রতিটি প্রান্তে চীনা রাডার মোতায়েন করেছে। অত্যাধুনিক চীনা রাডারগুলো এই মুহূর্তে ইরানে বসানো হয়েছে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠেছে যে ভারতও একটি অ্যাডভাইজারি জারি করেছে। আপনারা দেখে নিতে পারেন। ভারত তাদের নাগরিকদের বলেছে যত দ্রুত সম্ভব দেশে ফিরে আসতে, এবং যারা ইরানে আছেন তারা যেন নিজেদের বাড়ির ভেতরেই থাকেন। কিন্তু একটি সমস্যা হলো, সেখানে থাকা ভারতীয়দের অনেকেই ফিরতে চাইছেন না। কারণ ইরানে যেসব ভারতীয় ছাত্র পড়াশোনা করছে এ সময় তাদের পরীক্ষা চলছে, পড়াশোনা চলছে, পরীক্ষা চলমান, অথবা অনেক ছাত্রের পরীক্ষা খুব কাছাকাছি। এই অবস্থায় ইরানে পড়াশোনা করা ভারতীয় ছাত্ররা ভারতে ফিরতে দ্বিধা করছে। এখন বিষয়টি দক্ষিণ কোরিয়া পর্যন্ত গড়িয়ে গেছে। দক্ষিণ কোরিয়াও একটি অ্যাডভাইজারি জারি করে তাদের নাগরিকদের বলেছে যত দ্রুত সম্ভব ইরান ছেড়ে বেরিয়ে যেতে। অন্যদিকে ইরানের সামরিক কর্মকর্তারা বলেছেন এটা মিথ্যা যে ইরান আমেরিকাকে হারাতে পারবে না। 20 বছর আফগানিস্তান ও ভিয়েতনামের যুদ্ধ লড়ার পর আমেরিকা করুণভাবে পরাজিত হয়েছিল। আমরাও পরিস্থিতি আমূল বদলে দেব। আমরা না ভয় পেয়েছি, না ভয়ে পিছিয়ে যাব। নিজেদের প্রতিরক্ষা ও আত্মরক্ষার জন্য আমরা পূর্ণ শক্তি নিয়ে লড়াই করব। আমেরিকা প্রথমে যে চেষ্টা করেছে তা হলো ইসরায়েলকে রক্ষা করা। কারণ আমেরিকা হামলা শুরু করলেই ইরান ইসরায়েলের উপর ভারী ক্ষেপণাস্ত্রের পুরো বহর ছুড়ে দেবে। এই পরিস্থিতিতে আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার এই মুহূর্তে ইসরায়েলের কাছাকাছি চলে এসেছে, যাতে ইরানের আসতে থাকা ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করা যায়। তবে শুধু আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার ইরানের ক্ষেপণাস্ত্র থামাতে পারবে না। দেখবেন, লিখে রাখুন, আরব মুসলিম দেশগুলি ইসরায়েলের উপর ইরানের ক্ষেপণাস্ত্র পড়া থেকে বাঁচাবে। এমন খবর আসছে যে আমেরিকা দারুণ চাপে আছে। এ কারণেই আমেরিকা ইরানের উপর সরাসরি হামলা করতে দ্বিধা করছে। তাই রিপোর্ট ও ইনপুট অনুযায়ী আমেরিকা ইসরায়েলকে বলতে পারে তোমরাই হামলা করো, আমরা তোমাদের সঙ্গে থাকব। অর্থাৎ সামনে গিয়ে আমেরিকা ইসরায়েলকে দিয়ে হামলা করানোর প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে ইরানের ভেতরের কিছু সুযোগ সন্ধানী লোক বাস্তবতা বুঝতে চাইছে না।
আসলে কি হতে যাচ্ছে, পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তা স্পষ্ট, কিন্তু তারা এই অবস্থার সুযোগ নিচ্ছে। ইরানের কিছু ছাত্র ও সাধারণ মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করছে, নিজেদের সরকারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। দেখুন, বিষয়টি এখানে থেমে নেই। ইরানের কিছু বিশ্বাসঘাতক মানুষ এমন পরিবেশে নিজেদের দেশের পতাকা ইরানের জাতীয় পতাকায় পুড়িয়ে দিচ্ছে। অন্যদিকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমরা পারমাণবিক অস্ত্র বানাতে চাই না। আমাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ, পরিবেশ বান্ধব। আমরা জনগণের সুবিধার জন্য বিদ্যুৎ উৎপাদনে পারমাণবিক প্লান্ট তৈরি করেছি। আমাদের কোনো উদ্দেশ্য নেই পারমাণবিক বোমা বানানোর। শেষবার 12 দিনের যুদ্ধে যা হয়েছিল, এখন আবার সেই একই ঘটনা ঘটছে। ছবিটি দেখুন, ইসরায়েলের ভেতরে আমেরিকার ট্যাঙ্কার দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। সর্বশেষ ইসরায়েলের ভেতরে আমেরিকান ট্যাঙ্কার তখনই মোতায়েন করা হয়েছিল যখন 12 দিনের যুদ্ধে আমেরিকা ইরানের উপর হামলা চালিয়েছিল। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, আমেরিকা ও ইরানের উত্তেজনার কারণে সামনের সময়টা আগামী কয়েকদিন ইসরায়েলের জন্য খুবই কঠিন হতে পারে। তবে আমি খামেনিকে সতর্ক করে দিতে চাই, ইরান যদি আমাদের উপর হামলা করে তাহলে আমরা এমনভাবে পাল্টা আঘাত করব, এমন ধরনের হামলা করব যা ইরান আজীবন মনে রাখবে। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রীর অবস্থাও এখন বেশ কঠোর। যে হুমকি আগে ইরান দিত, আজ সেই হুমকি দিচ্ছে ইসরায়েল। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ভিডিওতে যা বলেছেন তা হলো, যদি ইরান আমাদের উপর হামলা করে তাহলে আমরা সবাই এক থাকব, সবাই মিলে একই সঙ্গে লড়াই করব এবং আমরা ইরানের তেল ক্ষেত্র, তেল শোধনাগার এবং দেশের প্রতিটি ইঞ্চিকে লক্ষ্যবস্তু বানাবো। আমেরিকা ইরানের বিরুদ্ধে যে পরিমাণ সামরিক শক্তি মোতায়েন করেছে তা আপনি কল্পনাও করতে পারবেন না। বলা হচ্ছে 16টি যুদ্ধজাহাজ, 2টি সহায়ক জাহাজ, প্রায় 4000 সেনা এবং এর পাশাপাশি 7টি এয়ার উইং, যেখানে রয়েছে প্রায় 70টি বিমান। এর বাইরে 400-এরও বেশি ফাইটার জেট মোতায়েন করা হয়েছে, যার মধ্যে রয়েছে F-35, F-15, A-10 সহ বিভিন্ন ধরনের অসংখ্য যুদ্ধ বিমান। আরও রয়েছে একাধিক এয়ারক্রাফট ক্যারিয়ার। ইরানের বিরুদ্ধে আমেরিকার ডজন ডজন নয়, শত শত ড্রোনও মোতায়েন করেছে। ইরানের পার্লামেন্টের সদস্যরা প্রকাশ্যে স্পষ্ট করে বলছেন, আমরা আমেরিকার কোনো হামলাকেই লিমিটেড বা ছোট আকারের হামলা বলে মনে করি না। যে কোনো হামলাকে আমরা সরাসরি আক্রমণ হিসেবে গণ্য করব এবং তার জবাব দেব। অন্যদিকে ইরান আমেরিকাকে প্রস্তাব দিচ্ছে, আমরা যে তেল রপ্তানি করি ও বিক্রি করি তাতে আপনারা বিনিয়োগ করুন এবং লাভ করুন। এদিকে এক মার্কিন কর্মকর্তা বড় দাবি করেছেন, যা দ্য গার্ডিয়ানে প্রকাশিত হয়েছে, যেখানে ওই মার্কিন কর্মকর্তা বলেছেন, আমেরিকা ও ইরানের মধ্যে যে আলোচনা চলছে সে বিষয়ে ইরানের সুপ্রিম লিডার জানেন না, এমনকি ইরানের প্রেসিডেন্টেরও খুব বেশি তথ্য নেই। এই সব তথ্য পুরোপুরি রয়েছে ইরানের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের আলী লারিজানির কাছে। ইরানের ভেতরে যা কিছু ঘটছে, যে প্রস্তুতিগুলো চলছে, কি আলোচনা হচ্ছে এবং তার কি জবাব দেওয়া হচ্ছে, এসব কিছু তথ্য কেবল আলী লারিজানির কাছেই আছে, অন্য কারো কাছে এসব তথ্য নেই। পুরো পৃথিবী যেন ইরানের বিরুদ্ধে, আর একদিকে ইরান একা সিংহের মতো দাঁড়িয়ে আছে। ন্যাটোর গুপ্তচর জাহাজ, ইউরোপীয় ইউনিয়ন, পুরো ইউরোপই ইরানের বিপক্ষে। আর এই পুরো ইউরোপ জুড়ে আমেরিকা তাদের ফাইটার জেট ও নানা ধরনের সামরিক সরঞ্জাম মোতায়েন করে রেখেছে। এছাড়া ন্যাটোর খেলাও দেখুন, ন্যাটোর গুপ্তচর জাহাজগুলো ইরানের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। আরেকদিকে ফরাসি মিডিয়ার দাবি শুনুন, এটা খুব বড় আপডেট। ফরাসি মিডিয়া দাবি করেছে 8, 9 ও 10 জানুয়ারি ইরানের ভেতরে অত্যন্ত ভয়াবহ বিক্ষোভ হয়েছিল। সেই বিক্ষোভের সমর্থনে ইরানের সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানি সুপ্রিম লিডারকে সরিয়ে নিজ হাতে ক্ষমতা নেওয়ার চেষ্টা করেছিলেন। এক প্রকার অভ্যুত্থানের চেষ্টা ছিল এটা, কিন্তু তিনি ব্যর্থ হন। এরপর ইরানের সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানি ও তার সহযোগীদের গ্রেফতার করে জেলে পাঠানো হয়। ইরানে বড় মাত্রার অস্থিরতা চলছে। ইরানের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের আলী লারিজানি, যার হাতে এই মুহূর্তে সব ক্ষমতা, তিনি ওমানের উদ্দেশ্যে রওনা হচ্ছেন এবং সম্ভবত আপনি যখন এই ভিডিওটি দেখছেন ততক্ষণে তিনি ওমানে পৌঁছেও গেছেন। সোজা কথা হলো, পরিস্থিতি ভীষণ গুরুতর হয়ে গেছে। যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। আমেরিকারই বহু শীর্ষ জেনারেল, কমান্ডার এবং যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্টরা একসঙ্গে ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছেন, ইরানের উপর হামলা করলে আমেরিকা একটি দীর্ঘ যুদ্ধে জড়িয়ে পড়বে, যেখানে আমেরিকার বড় ক্ষতি হবে। আপনি যদি নিয়মিত আমার খবর শুনে থাকেন তাহলে দেখেছেন ইরান কোনো বিষয়ে আপোষ করতে রাজি নয়, তারা শুধু টোপ ফেলছে। একবার বলে, হ্যাঁ আপনারা আমাদের তেলে বিনিয়োগ করুন, তারপর আরেকটা টোপ, আমরা 10 বছর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করব না, কিন্তু ক্ষেপণাস্ত্র আমরা ছাড়ব না। ক্ষেপণাস্ত্রের ব্যাপারে তারা বলছে, আমরা এগুলো আত্মরক্ষার জন্য ব্যবহার করব, ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করব না। এইভাবে গোলমাল কথাবার্তা বলে ইরান একেবারেই নতি স্বীকার করছে না, আর আমেরিকার কোনো কথাই মানছে না। অন্যদিকে ইসরায়েলের ভয় এমন পর্যায়ে পৌঁছেছে, বাইরে থেকে তারা নিজেদের শক্তিশালী দেখানোর চেষ্টা করছে,
কিন্তু ভেতরে ভেতরে থর থর করে কাঁপছে। এই নিন প্রমাণ। যেসব ইসরায়েলি কর্মকর্তা অন্য দেশে নিযুক্ত আছেন বা বিদেশে কাজ করছেন, ইসরায়েল সরকার তাদের দ্রুত দেশে ফিরিয়ে নিচ্ছে। বলা হচ্ছে, সবাই গুটিয়ে নাও, সবাই ইসরায়েলে ফিরে এসো, কারণ ইরান তোমাদের উপর হামলা চালাতে পারে, তোমাদের লক্ষ্যবস্তু বানাতে পারে। আমি একটি ছবি দেখাচ্ছি, এটা ইসরায়েলেরই। দেখুন, ইসরায়েল তাদের আন্ডারগ্রাউন্ড বেসমেন্ট পার্কিংগুলো প্রস্তুত করছে। হ্যাঁ, সেখানে বিদ্যুৎ, পানি, আন্ডারগ্রাউন্ড অবকাঠামো সব কিছু ঠিক করা, মেরামত করা ও সরবরাহের কাজ চলছে, কারণ ইরান হামলা করবে, এটা ইসরায়েল জানে। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।